ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সারা বাংলাদেশের হার্টবিট বলি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় বেসিক্যালি আগামী দিনে বাংলাদেশ কেমন হবে ঠিক তেমনটাই গড়ে দেয় এই বিশ্ববিদ্যালয়টি। এর কারণ হিসাবে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে আমরা ঐতিহাসিকভাবে যদি বিশ্লেষণ করি, 1971 সাল থেকে শুরু করে বাংলাদেশের নেতৃত্বে যত মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছেন তা ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এসেছেন, এবং সেটি এসেছেন ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বেসিক্যালি। এখন বিগত 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটা প্রশ্ন খুবই জরুরি হয়ে উঠেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। এই বিষয়টির একটু গভীরে যাওয়ার পূর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা জরুরি। সেটি হচ্ছে এই যে বিগত 16 বছরে ছাত্রলীগের যে নির্যাতন, হলে হলে দমন পীড়ন, গেস্টরুম গণরুমের নামে অত্যাচার, রাত্র 11টা বা 12টার পরে গেস্টরুম করানোর পরে আবার 4টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করানো, এই জন্য যে তোমরা শুধু ক্যাম্পাসে বিভিন্ন বন্ধুদের সাথে পরিচিত হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য ছাত্রদের যেই আবাসন প্রক্রিয়া থাকা দরকার, অর্থাৎ একটা হেলদি মানসিকতা গঠনের জন্য যে সিঙ্গেল কিংবা ডাবলিং করার মাধ্যমে যে ছাত্ররা তাদের নিজস্ব বুদ্ধিভিত্তিক চিন্তার গ্রোথ করতে পারে, সেই বিষয়টি ছাত্রলীগ গণরুমের মাধ্যমে মূলত চাপিয়ে রেখেছিল এবং ছাত্ররা কোনো মুক্ত চিন্তা এখানে করতে পারেনি। ফলশ্রুতিতে বিগত 16 বছরে ক্যাম্পাসে আসলে তেমন কোনো বুদ্ধিভিত্তিক যাত্রাও হয়নি, পাশাপাশি বুদ্ধিবৃত্তিকে কেন্দ্র করে কোনো গুরুত্বপূর্ণ সার্কেল যারা দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করতে পারে চিন্তার ক্ষেত্রে, সেই ফরমেশনটি হয়নি। ফলশ্রুতিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই বিষয়ে দুইটি প্রসঙ্গ জরুরি হয়ে পড়েছে। একটা হচ্ছে যে বর্তমান যারা ছাত্র রাজনৈতিক দল, যারা এই জুলাই বিপ্লবে অর্থাৎ 5ই আগস্ট সরকারকে পতনের ব্যাপারে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তারা চাচ্ছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটি ফিরে আসুক। কিন্তু এই ক্যাম্পাসে বিগত 4 থেকে 5 বছরে যারা ক্যাম্পাসে রানিং আছে, তারা ছাত্রলীগের যে নির্যাতন, সেই নির্যাতনের কারণে কিন্তু বেসিক্যালি তারা ছাত্র রাজনীতির প্রতি একটি বিমুখ আচরণ এবং তাদের যে বিতৃষ্ণা, সেটি কিন্তু স্বভাবতই অত্যন্ত স্বাভাবিক। ফলশ্রুতিতে এখন একটি কোশ্চেন যে এই রকমের একটা পরিস্থিতিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। এখন আমরা সেই আলোচনাটি করব যে ক্যাম্পাসকে আমরা বলতে পারি গোটা বাংলাদেশের একটা নিউক্লিয়াস ফরমেশন। সুতরাং এই ক্যাম্পাসে যেই ধরনের রাজনৈতিক চর্চা হবে আগামী দিনে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতৃবৃন্দ কি ধরনের রাজনৈতিক চর্চা করবেন তাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটা আসলে নির্ধারিত হয়ে যায়। যেমন বিগত 16 বছরে আমরা দেখেছি যে দমন পীড়ন ইজ দ্য বেসিক এলিমেন্ট, যেটার মধ্য দিয়ে আমরা রাজনীতি করি বা রাজনীতি বলতেই বুঝি কোনো বড় ভাইয়ের প্রোটোকল দেওয়া। ফলশ্রুতিতে এই সকল বিষয়ের ছাত্র এত বেশি বিতৃষ্ণ যে ক্যাম্পাসে তারা রাজনৈতিক দলের আন্ডারে তারা বাসে থাকতে হবে সেইটা তারা চাচ্ছেন না। তাহলে এই যে সমস্যা, সেই সমস্যার আশু সমাধান কি? সেই কারণে আমরা একটা বিকল্প চিন্তার কথা ভাবতে পারি। আমরা যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নের আদলে একটা ছাত্র সংসদ নির্বাচন এখানে কল্পনা করতে পারি, এবং ছাত্র সংসদ নির্বাচনটিতে আয়ারল্যান্ডের যে এসটিভি মেথড, আমার মনে হয় সেই মেথডটি যদি ফলো করা সম্ভব হয় তাহলে একই সাথে ভোটারদের মধ্যে একটা সহাবস্থান নিশ্চিত হবে, এবং যারা এখানে আমরা যেটি বলছি যে একটি ছায়া ছাত্র সংসদ গঠিত হবে, সেই ছায়া ছাত্র সংসদের নেতৃবৃন্দের মধ্যেও বর্তমানে সহাবস্থান অত্যন্ত জরুরি। আমরা দেখেছি মধ্যে ছাত্র দলের সভাপতি তিনি ছাত্র শিবিরকে নিয়ে একটি মন্তব্য করেছেন যে ছাত্র শিবির একটি আত্মগোপনকারী দল
এবং ছাত্র শিবির সম্বন্ধে তার যে এই ধরনের নেতিবাচক মন্তব্য, সেটি আগামী দিনে ছাত্র রাজনীতির ফরম্যাটে ক্যাম্পাসে যদি ডাকসু নির্বাচন হয়, সেটিকে একটা প্রশ্নবিদ্ধের মধ্যে ফেলে দিয়েছে যে আদৌ সহাবস্থান সম্ভব কিনা, যদিও কমন শত্রু এখানে ছাত্রলীগ নেই। সুতরাং আমরা যেটির কথা বলতেছি যে এসটিভি সিস্টেম, এই সিস্টেমটিকে আমরা যদি সংক্ষেপে ব্যাখ্যা করি, সেটি হচ্ছে যে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস এবং সাংগঠনিক সম্পাদক, এই 4টি পদই মূলত কার্যক্রমের দিক থেকে ছায়া সংসদে সমানভাবে প্রভাব বিস্তার করবে, যার ফলে আমরা বলতেছি যে এই 4টি পদের জন্য নির্বাচনে প্রত্যেকটি দল, যদিও এখানে ছাত্র রাজনৈতিক সংগঠনের আন্ডারে থাকবে না, কিন্তু অবশ্যই কেউ না কেউ কোনো একটা মতাদর্শিক ফরম্যাট থেকে এসেছে। ফলশ্রুতিতে আমরা বোঝার সুবিধার্থে বলতেছি যে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্রপক্ষ কিংবা বাম ধারার দল, তারা তাদের যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সেই ব্যক্তিদেরকে মনোনয়ন দিবেন এই 4টি পদে লড়ার জন্য। সুতরাং আয়ারল্যান্ডের যে এসটিভি সিস্টেম, সেই সিস্টেমটি হচ্ছে যে আপনি কোনো ব্যক্তি বা দলকে সেভাবে মনোনীত করবেন না, বরং আপনি নির্বাচনে এই যে 4টি পদের জন্য আপনি নির্বাচিত করবেন, আপনি বলবেন যে মিস্টার রফিক এ, মিস্টার শফিক বি, মিস্টার শফিক সি, এইভাবে এ বি সি পছন্দের মাধ্যমে ভোটাররা মূলত 4 জনকে তিনি বেছে নেবেন এই পদ্ধতির মধ্য দিয়ে। এই পদ্ধতিটা এই জন্য জরুরি যে একজন ভোটার যখন ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র শক্তি তার পছন্দ তালিকা অনুসারে এ বি সি ডি বেছে নিতে হচ্ছে, ফলশ্রুতিতে তিনি একটি মানসিকভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি একটি মতের প্রতি যে সমর্থন, সেই সমর্থনটি কিন্তু বেসিক্যালি তিনি এই ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে দিচ্ছেন। এবং আপনারা যদি একটু এসটিভি সিস্টেম নিয়ে গবেষণা করেন অথবা দেখেন, তাহলে এই এসটিভি সিস্টেমের মধ্য দিয়ে সর্বোচ্চ ভোট পাওয়া 4 জন ব্যক্তি নির্ধারিত হবেন এবং তাদের প্রথমে যিনি রিকোয়ার্ড কোটা অর্থাৎ নির্বাচিত হওয়ার জন্য তিনি এই কোটাটি অতিক্রম করবেন, তিনি হবেন ভিপি। এরপরে দ্বিতীয় যিনি কোটা অতিক্রম করবেন তিনি হবেন জিএস, এরপরে জিএস, এরপরে সাংগঠনিক সম্পাদক। আমরা বলতেছি যে এই যে 4 জন নির্বাচিত হলেন 1 বছরের জন্য, সেখানে 2টা সেগমেন্ট থাকবে। একটা হচ্ছে যিনি প্রথম হয়েছেন এবং তৃতীয় হয়েছেন, তারা প্রথম 6 মাস ছাত্র সংসদ চালাবেন, এবং যিনি দ্বিতীয় হয়েছেন এবং চতুর্থ হয়েছেন তারা পরবর্তী 6 মাস ছাত্র সংসদ চালাবেন। এবং ছাত্র সংসদে যদি ছায়া ক্যাবিনেট গঠন করতে হয়, যারা এর পরবর্তীতে যে অন্যান্য যে নির্বাচন, সেটি ফার্স্ট পাস দ্য পোস্ট, যেই সিস্টেমটা বাংলাদেশে চালু আছে, যে সর্বোচ্চ যে ভোট পাবে, যেমন সাহিত্য সম্পাদক বা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সর্বোচ্চ ভোট পাবেন, তিনি নির্বাচিত হবেন। এখন তারা যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে এখানে নির্বাচন করেননি, ফলশ্রুতিতে যদি এই 4 জনকে তাদের টার্ম অনুসারে ক্যাবিনেট গঠন করতে হয় কিংবা সংসদ, ছায়া সংসদ গঠন করতে হয়, তাহলে তাদের ক্যাবিনেটের জন্য যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের একটি সমর্থন লাগবে এবং তাদেরকে নিয়েই কিন্তু এই ক্যাবিনেটটি গঠন করতে হবে। সুতরাং এই ক্যাবিনেটটি গঠন করতে গিয়ে মূলত এই যে টপ লিডারশিপ 4 জন, তাদেরকে কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা এবং সহাবস্থানের মানসিকতা এবং পরমতকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং কোয়ালিশন সরকারের যে আইডিয়া, সেই আইডিয়াটি কিভাবে ফাংশন করতে পারে এবং বহুমতের মানুষকে কিভাবে সাথে নিয়ে একসাথে জনকল্যাণে কাজ করা যায়, সেই কল্যাণমূলক কর্মকাণ্ডটি কিন্তু এখানে পরিচালনা করা সম্ভব হবে। এবং এর মধ্য দিয়ে যেই উপকারটি হবে, যে আমরা বলতেছি যে বাংলাদেশের যে ফর্মাল যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে মানুষের নিরাপত্তা, সিকিউরিটি, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যেই সকল বিষয়ে গভর্নমেন্ট আইন পাশ করে, সেই সকল বিষয়ের নথিপত্র এই যে ছাত্র সংসদ রয়েছে, সেই ছাত্র সংসদে ট্রান্সফার করতে হবে।
এবং এই ছাত্র সংসদের কাজ হচ্ছে এই সকল যে বিল পাস হবে সেই ব্যাপারে এই ছায়া সংসদে ছাত্র নেতৃবৃন্দ আলোচনা করবে। এবং আমরা এই যে ছাত্র সংসদটি গঠিত হবে সেখানে আমরা প্রস্তাব করছি যে প্রত্যেক নেতার সাথে 3 জন করে উপদেষ্টা তারা মনোনীত করবেন এবং সেটি হবে ডিপার্টমেন্টাল, অর্থাৎ যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হবেন তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে 3 জন ব্যক্তিকে তার উপদেষ্টা হিসেবে রাখবেন, যাতে তিনি এমন পলিসি ফরমেশনের কথা বলতে পারেন যার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বাংলাদেশের যে সেন্ট্রাল রাজনীতি আছে তার চাইতেও তথ্যবহুল এবং আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আলোচনা করতে পারেন। এবং আমরা প্রস্তাব রাখবো এই ছাত্র সংসদের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বহুদলীয় পরমত সহিষ্ণু একটা রাজনৈতিক ফরম্যাট তৈরি হতে পারে। এবং যদি এই যে সহাবস্থানের রাজনীতিটি ছাত্ররা সফলভাবে চালাতে পারে তাহলে আমরা নিঃসন্দেহে 3 থেকে 5 বছর পর অথবা যখনই পরিবেশটি মনে হবে যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো একসাথে বসতে পারে, বাংলাদেশকে তার একমাত্র ইন্টারেস্টের জায়গা করে, তখন আমরা এই ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি দলীয় রাজনীতির ব্যানারে ফিরিয়ে আনি, আমার মনে হয় সেটি হবে সবচাইতে কল্যাণকর একটি সমাধান। তো আপনাদেরও মতামত চাচ্ছি, আমরা হয়তো ক্ষণে ক্ষণে এই বিষয়ে আরো আলোচনা করবো। আসসালামু আলাইকুম।